কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। যমুনাকে জানালেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। সফর সঙ্গী 14 জন। অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি, বিজয়ী উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে, এদেশের আইন কিভাবে চলবে, এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন। 64 জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ। এবারের নির্বাচন হলো এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়া ইস্যুতে হাইকোর্টের ভিন্ন মতের রায়। যৌক্তিকতা নিয়ে অ্যাটর্নি ও আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সফরসঙ্গী হবেন 14 জন। এর মধ্যে 6 জন চিকিৎসক, 2 জন এসএফএফ সদস্য থাকবেন বলে জানা গেছে। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিতে চাই সহকর্মী আরিফিন শাকিলের সাথে। আরিফিন, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবার বিষয়ে কি কি তথ্য জানতে পারলেন? আর ধন্যবাদ শাওন। আগামীকাল ভোরবেলায় মূলত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল ভোরে ঢাকা এসে পৌঁছাবে। এরপর 2 ঘন্টা পরে মূলত বিএনপি চেয়ারপারসনের যে ফ্লাইট সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। লন্ডনের এর আগে তিনি যেই হাসপাতালে, লন্ডন ক্লিনিক যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে লন্ডন থেকে একজন চিকিৎসক এরই মধ্যে বাংলাদেশে রয়েছেন এবং তারপর অবশ্যই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি আজকে দুপুর নাগাদ মূলত কাতার সরকার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি এর আগেও বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং বাংলাদেশে ফেরত নিয়ে এসেছিল, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার অনুমোদন করেন এবং সেই অনুমোদন করার পরপরই সেটি আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ সেটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর তার 2 ঘন্টা পর বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত দলীয় এটি সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক 14 জনের একটি মোট 15 সদস্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। যদি আপনাকে তালিকাটা একটু বলি, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, সে সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অর্থাৎ এজেডএম জাহিদ হোসেন, এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, থাকবেন চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, এবং থাকবেন শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন। এই কয়েকজন চিকিৎসক থাকবেন এবং সেই সঙ্গে এসএসএফের 2 জন সদস্য থাকবেন। সঙ্গত কারণ তাদের নাম আমরা বলছি না। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন অ্যাসিস্ট্যান্ট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী আব্দুল হাই মল্লিক, এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের আরেকজন সহকারী মাসুদুর রহমান, তারাও কিন্তু এই সফর সঙ্গী হচ্ছে। এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা 2 জন সবসময় থাকেন, গৃহকর্মী ফাতেমা বেগম এবং সেই সঙ্গে রূপা শিকদার। এই মোট 15 জন বিএনপি চেয়ারপারসন অর্থাৎ সহ 15 জন তারা আগামীকালের সকালেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আর সেই ক্ষেত্রে যেহেতু আপনি জানেন গত 23 তারিখ থেকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং 27 তারিখের পর থেকে সিসিইউতে, ফলে চেয়ারপারসনকে এভারকেয়ার থেকে কিভাবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টারে করে এভারকেয়ার সামনে থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এরপর সেখান থেকে রওনা হবে। বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এর কোনো তথ্য জানানো হয়নি। দর্শক, খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি জানাতে ব্রিফিং এর কথা রয়েছে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন,
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে ডাক্তার জাহিদ হোসেনের ব্রিফ করবার কথা, সেটি কখন হবে? এই বিষয়ে কি তথ্য আছে? শারীরিক অবস্থা এখনও সেই স্থিতিশীল অবস্থা এবং অপরিবর্তিত অবস্থা, যদিও দুপুর 12টা নাগাদ ব্রিফ করার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেনের, কিন্তু এখন বেলা 2টো পেরিয়েছে, কিন্তু এখনও জাহিদ হোসেন আসেননি। তবে আশা করছি কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি আসলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এটুকু বলে রাখি, যেই মেডিকেল বোর্ড আসলে চিকিৎসা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার দেশি এবং বিদেশি, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই চিকিৎসা কার্যক্রম আসলে অব্যাহত রয়েছে। আজ 12টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানও করা হয়েছে। সামগ্রিকভাবে তাকে আসলে এমনভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে তিনি বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা উপযোগী সেসব বিষয়গুলো মনিটর করা হচ্ছে। এবং যুক্তরাজ্য থেকে গতকাল আসা রিচার্ড ব্যালে, যিনি সেই বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি এসে মেডিকেল বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে তিনি একটি সুপারিশ করেছিলেন তাকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যেতে পারেন সেই বিষয়ে। সেটি আসলে অন্যান্য সদস্য যারা রয়েছেন মেডিকেল বোর্ডের, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মেডিকেল বোর্ড, এটুকু বলা যায়। এবং প্রস্তুত কাতার এয়ার অ্যাম্বুলেন্স, এবং সেই অ্যাম্বুলেন্সে বেশ কয়েকজন সদস্য থাকবেন যারা মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত থাকবেন। প্রায় 14 জন সদস্যরা থাকবে, এর মধ্যে 6 জন চিকিৎসক থাকবেন, SSF-এর 2 সদস্য, ব্যক্তিগত সহকারী এবং চেয়ারপারসন এক উপদেষ্টা থাকার কথা রয়েছে। প্রায় 14 জনের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে সেই ধরনের পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণাটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত ডাক্তার জাহিদ হোসেন যখন ব্রিফ করবেন তার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে এক ধরনের ধারণা পাওয়া যাবে। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ রবিন। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয় দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ও 8 ডিসেম্বর ছাত্রদল, 9 ডিসেম্বর যুবদল, 10 ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এবং 11 থেকে 13 ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে। সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন। সরকারের পক্ষ থেকেও বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আগামীকাল সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সেখানে মসজিদগুলোতে বাদ জমা বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। তাছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়। বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। সবাই যখন ভাবছিল প্রচণ্ড সুসময়, তখনও যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট। তা আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে। তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা। তবুও আশায় বুক বেঁধেছেন কর্মীরা। সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। ৭১-এর উত্তাল রক্তক্ষয়ী দিন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মেজর জিয়াউর রহমান। ঢাকায় পালিয়ে এলেও গ্রেফতার এড়াতে পারেননি খালেদা জিয়া। 2 সন্তানকে সঙ্গে নিয়ে কাটে প্রায় 5.5 মাসের
অনিশ্চিত লড়াকু বন্দি জীবন। এরপর ৮১-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা। শুধু দল হিসেবে বিএনপি নয়, গোটা দেশের সামনেই অন্ধকার সময়। 2 সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনা খালেদা জিয়ার। মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। নেতাকর্মী ও জনগণের ডাকে বিএনপির নেতৃত্বে আসেন সেই দৃঢ় শান্ত গৃহবধূ। রাজপথে 9 বছরের সংগ্রাম শেষে 91-এ রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়া। আলোচিত ১/১১ সময়ে গ্রেফতার হন তারেক রহমান। প্রায় 6 মাস পর গ্রেফতার হন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। জিয়া পরিবারের আরেক সন্তান আরাফাত রহমান কোকো কারাগারে। কঠিন পরীক্ষায় কারাবন্দী গোটা পরিবার। রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। 18 মাস কারাভোগের পর লন্ডনে যান চিকিৎসার জন্য। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, সে সারা দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন করেছিল একদম কম্পিউটারাইজ, সব কিছু পাবেন আপনি সেখানে। এরপর কেটেছে 17 বছরের বেশি। ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি। দীর্ঘ এক নির্বাসিত জীবন। এসবের মাঝে গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকা বিএনপি চেয়ারপারসন গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হন 2014 সালে। তখনই পরিবারে আরও গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। পরিবারের আদরের মানুষটার শেষ যাত্রায় সঙ্গী হতে না পারার প্রচণ্ড আক্ষেপ থেকে যায় তারেক রহমানের। কাটে না খারাপ সময়। 2018 সালে কারাবন্দী হন খালেদা জিয়া। প্রায় 8000 কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন তারেক রহমান। কারাবন্দিত্ব থেকে সাময়িক মুক্তি নিয়ে ফেরা খালেদা জিয়া তখন ভীষণ অসুস্থ। শাশুড়ির চিকিৎসা সমন্বয়ে মনোযোগ পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের। আর দীর্ঘ সময়ের গুম, খুন, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যস্ত তারেক রহমান। অভ্যুত্থান পূর্ব সেই সময়গুলোতে নানা কর্মসূচিতে জানান দেন তাঁর নেতৃত্ব। শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। পতন ঘটল আওয়ামী লীগ সরকারের। আশার আলো বিএনপি পরিবারে। প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাতছানি দিচ্ছে দিন বদল। কিন্তু স্বস্তি কোথায়? সুসময় যেন আরও ক্ষমতাহীন করে তোলে মুহূর্তকে। নিশ্চুপ, নিশ্চল, উদ্বেগ উৎকণ্ঠিত বিএনপির মুখ। আমরা যেন আবার দেশের অভিভাবক হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে তাকে 25 জানুয়ারিতে 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন খালেদা জিয়া। এরপর ছেলের বাসায়। ছেলের যত্নে যেন পৃথিবীর সবচেয়ে সুখের কটা দিন। প্রায় 4.5 মাস পর তিনি ফিরলেও অপেক্ষা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। সাময়িক অপেক্ষা যেন অনন্ত অপেক্ষায় রূপ নেয় যখন মা খালেদা জিয়া আবারও হাসপাতালে ভেন্টিলেশনে। লন্ডনে বসে পুরো চিকিৎসা কার্যক্রম সমন্বয় করলেও পাশে থাকার প্রবল ইচ্ছে সন্তানের থেকেই যায়। প্রতিটা সন্তান চায় মায়ের বুকে একটু বার যাওয়ার জন্য। এই অসুস্থতার কথা শুনে আমরা যারা বিএনপি পরিবারের সন্তান আছি, তারা কোন অবস্থাতে ঘরে বসে থাকতে পারলাম না। আমরা তার গাড়ি বহরের পিছনে আরো অনেক দিন, অনেক বছর আমরা ছুটতে চাই। ওনার মা সবচেয়ে বড় ওনার কাছে। তো তারপরে উনি বলছেন যে দেশবাসীকে সবাইকে বলবেন দোয়া করতে, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন। আজকে যে আমাদের সোর্স অফ ইন্সপিরেশন আমাদের যে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া আম্মাজান অসুস্থ আছে শুনে আমি ঢাকায় আসছি, আল্লাহর কাছে দোয়া দরুদ করছি। সবচেয়ে দাপুটে ব্যক্তিটির কাছেও মা তো মাই। আবেগ স্পর্শ করে তারেক রহমানকেও। তবুও কোথায় যেন বাধা। যে প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই লিখেন, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয়। কি কঠিন নির্মম এক বাস্তবতা। বিএনপি বরাবরই আমরা অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করে এই অবস্থায় আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি অনেক ক্রাইসিস মোকাবেলা করে আমাদেরকে পরিচালিত করছেন। দেশকে, জাতিকে, বাংলাদেশের মানুষকে তারা সবার আগে দেখেছে সবসময়। আশা ভরসা স্থল হলো আমাদের নেত্রী এবং জিয়াউর রহমানের পরিবার। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যিনি স্বামীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বসত বাড়ি হারিয়েছেন। 2008 থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, আমি মনে করি প্রতিটা সংকটময় মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনতার ভালোবাসা আর শ্রদ্ধার শিখরে, সর্বস্তরের প্রার্থনায় তারেক রহমান চিকিৎসার পুরো কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত। তবুও অপ্রকাশিত কোনো নিষিদ্ধ ইশতেহার যেন তৈরি করে রেখেছে
আপাত দেয়াল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখেই লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। আপিল বিভাগ এই কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছে না। হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। জানান, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায় সরকার গঠন করেছেন সেটি মানা হয়েছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তী সরকার বৈধ, তবে অনুমোদন লাগবে পরবর্তী নির্বাচিত সরকারের। অ্যাটর্নি জেনারেল অবশ্য বলেছেন, পরবর্তী সরকারের অনুমোদন প্রয়োজন হবে না। এদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের আদেশের পর এই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই, অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কাপুরুষের মতো বসে থাকা নয়, শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোড তৈরির সুযোগ। যে গণভোট আসছে তা শুধু 5 বছরের মেয়াদী নির্বাচন নয়, এটি আরও গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের এমন এক বিল্ডিং কোড তৈরি করে দেবে যা শত বর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটা ইতিহাসে যেন স্মরণ করে, বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটা এভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন, তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ আনা হয়েছে। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। এর শুনানি হবে 10 ডিসেম্বর। দুপুরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে সেই অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয় ট্রাইব্যুনাল। বুধবার এই মামলায় তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ, ইন্টারনেট ব্ল্যাকআউট করে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাযজ্ঞে গোপনে সহায়তা করা, যাতে এই সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে। এছাড়াও কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 10 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতের রায় দিলেন হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায়ে বলেছেন, চুক্তি প্রক্রিয়া অবৈধ, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দিয়েছেন। এক্ষেত্রে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি।
25 নভেম্বর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিতে পারে না অন্তর্বর্তী সরকার। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা রাখে বলেও জানান তিনি। তৃতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে, তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজরিটি হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না। পিউনি জাজ, ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা সম্পর্কে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তার সাথে কথা বলেছিলেন সহকর্মী আরিফিন শাকিল। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য। লন্ডনে যাবেন, লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য। রাজধানী ঢাকা ও আশপাশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 4.1 ছিল কম্পনের মাত্রা। সকাল 6:14 এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল মূলত নরসিংদীর শিবপুরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল 38 কিলোমিটার উত্তর পূর্বে। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়। রেদওয়ানুল ছাড়া অপর আসামি হলেন মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। এই মামলায় পলাতক আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত দেশের বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে চলে এই কর্মসূচি। এতে রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময়ে আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। বলছে ওরা 12টার পরে দিবে, ওদের বলছে ওদের কর্মবিরতির পরে দিবে। এটা একটা আমাদের ভোগান্তি। আমরা অসুস্থতা রোগী, আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না। বন্ধ করে দিয়েছে বলে আমাদের কর্মবিরতি দেওয়া যাবে না। 3 ঘন্টা পর আমরা ম্যাক্সিমাম সময়ে আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আটকায় যায়। ওখান থেকে আমাদের ফাইলটা কেন আজ পর্যন্ত সাড়া পাচ্ছে না, এটা আমাদের আসলে অত্যন্ত দুঃখের বিষয়। দর্শক, এই বিষয়ে আরও জানবো। রাজশাহী থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কর্মসূচি তো শেষ, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কি নিজ নিজ কাজে ফিরেছেন? হ্যাঁ শাওন, তারা কাজে ফিরেছেন। এখন হাসপাতাল সচল হয়েছে এবং সকালের দিকে যেমন রোগী স্বজনরা ব্যাপক দুর্ভোগে ছিলেন, এই যারা আন্দোলনে ছিলেন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা দায়িত্বরত টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা, তারা আন্দোলনে থাকার কারণে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা অর্ধদিবস কর্মবিরতি সেটি পালন করাতে আমি দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে কিন্তু এখানে
সেবা নিতে আসে। তারা যখন চিকিৎসকের কাছে গিয়েছেন, চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিলেও সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু তারা করতে পারেনি এবং সেক্ষেত্রে অনেকের যাদের সামর্থ্যবান রয়েছেন তারা বিভিন্ন প্রাইভেট মেডিকেল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে গিয়ে কিন্তু করলেও বেশিরভাগ মানুষজনই তারা কিন্তু আমি যতটুকু দেখেছি ব্যাপক দুর্ভোগের মধ্যে ছিলেন চিকিৎসা সেবা নিয়ে এবং বিশেষ করে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ গুরুত্বপূর্ণ যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো প্রায় 4 ঘন্টা বন্ধ থাকায় রোগী স্বজনরা ব্যাপকভাবে ভোগান্তিতে ছিলেন এবং বিশেষ করে ভর্তি রোগী এবং বহির্বিভাগে আগত যে সেবা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যে হতাশা, তাদের মধ্যে যে ক্ষোভ সেটি আমি দেখেছি। তারা বলছেন যে এই গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্যসেবা এবং হাসপাতালের মতো জায়গাতে এই অবস্থা যেন না চলে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারকে এটি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেই সাথে সাথে এই সমস্যা যেন খুব দ্রুত সমাধান করা হয় সে বিষয়ে রোগী এবং স্বজনরা তারা জানিয়েছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনাকে একটি বিষয় বলে রাখি, এখানে শুধু রাজশাহীর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার যারা রোগী স্বজন রয়েছে তারা এখানে এসে কিন্তু চিকিৎসা নেয় এবং এই চিকিৎসা নেওয়ার ফলে আমি যতটুকু দেখেছি যে ডাক্তাররা তারাও কিন্তু সকালবেলা তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো দিলে সঠিকভাবে না করতে পেরে এখন তারপরে 12টার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ পড়েছে এই পরীক্ষা নিরীক্ষার যে কার্যক্রমগুলো করতে এবং যারা দায়িত্বরত যারা রয়েছেন তারা বলছেন এই ফার্মাসিস্ট এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কথা বলে যেন খুব দ্রুত এই সমস্যা সমাধান করা হয়। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। আজ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্কুল ভেদে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও কোথাও সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকায় কর্মচারীদের নিয়ে বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষক। কিছু স্থানে অভিভাবকরাও সহায়তা করেন, তবে কয়েক জেলায় কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছেন সহকারী শিক্ষকরাও। এদিকে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের কারণে বিভিন্ন জেলায় পুরোপুরি বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। 3 দফা দাবিতে গেল কয়েকদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতি পালন করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের বিষয়ে জানবো। শেরপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, শিক্ষকদের কর্মসূচির কারণে তো বার্ষিক পরীক্ষা কোথাও কোথাও বন্ধ, আপনার ওখানে কি অবস্থা? অভিভাবকরা কি বলছেন? শাওন, আপনি জানেন যে গত কয়েকদিন যাবত কিন্তু প্রাথমিক শিক্ষকদের যে কর্মবিরতি চলছে এই প্রকারভেদে কিন্তু শেরপুরও বেশ কয়েকটি জায়গা আমি যদি সকাল থেকে এখানে বিভিন্ন স্কুলে গিয়েছি এবং আমি দেখেছি যে এখানে অভিভাবকরা কিন্তু অনেকটাই তাদের সন্তানদেরকে নিয়ে ছুটোছুটি করছে এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে তারা আসলে তাদের সন্তানরা সেই পরীক্ষার জন্য কিন্তু পূর্ণ প্রিপারেশন নিয়ে এসেছিলেন। তবে আজকে এই মডেল স্কুলে যে যিনি প্রধান শিক্ষক আছেন তিনি কিন্তু আমাকে যে বলেছেন যে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশেষ করে তারা কিন্তু পরীক্ষা শুরু করেছেন। 2টো থেকে কিন্তু বলবেন যে আপনারা কিভাবে পরীক্ষাগুলো নিচ্ছেন? আসলে আমি পরীক্ষা নিচ্ছি বিশেষ ব্যবস্থাপনায়। আমি নিজে, আমার সঙ্গে আছে, আমার পাশে একটা ইউআরসি আছে, উপজেলা রিসোর্স সেন্টার, ওনাদের সহযোগিতায়, আমাদের উচ্চতম কর্তৃপক্ষের সহযোগিতায় আসলে পরীক্ষাটা নিচ্ছি। আমাদের সহকর্মীরা সবাই বিরতিতে আছে, আমি এভাবে পরীক্ষাটা নিচ্ছি। এইভাবে পরীক্ষা নেওয়াতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো অবশ্যই হচ্ছে, যেহেতু আমরা স্টাফ আমরা 16 জনের জায়গায় আমি একা পরীক্ষা নিচ্ছি, একটু সমস্যা তো হচ্ছেই। অনেক ধন্যবাদ। আমি কিন্তু একজন কথা বলবেন অভিভাবকের সাথে, আপনি আমাকে যদি একটু বলেন, আপনারা তো সন্তানদেরকে নিয়ে এসছেন, যদি একটু বলেন। আসলে গত 2 তারিখ থেকে প্রাথমিক স্কুলের পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল এবং যথারীতি আমি বাচ্চাকে নিয়ে আসছি পরীক্ষা দেওয়ানোর জন্য। এসে আমরা হতাশাগ্রস্ত, সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করতেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে সাউন্ড শুনছিলেন যে এই প্রাথমিক যে যারা অভিভাবক আছে এবং যারা শিক্ষক আছে তারাও কিন্তু বিষয়টি উদ্বিগ্ন এবং তারা চায় দ্রুত এই সমস্যার যাতে সমাধান হয়। সাউন্ড, উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে।
ভোজ্য তেলের বাজারে চলছে অরাজকতা। বর্ধিত দামে বিক্রি হচ্ছে সয়াবিন, বোতলজাত এবং খোলা দুইভাবেই বেশি দামে বিক্রি হচ্ছে তেল। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারি বা ভোক্তা অধিকারে অভিযানের সুফল পাচ্ছে না ক্রেতারা। উৎপাদক সমিতি বেশি দামের তেল সরবরাহ করছেন। ব্যবসায়ীরা জানান, সরকারের সম্মতিতেই লিটারে 9 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে মূল্য বৃদ্ধির সম্মতি দেওয়া হয়নি। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে বাজারে কমেছে সরবরাহ। বেশি দামের তেল লুকিয়ে ফেলেছে অনেক দোকানি। এদিকে আগের দামের তেল বাজারে ফুরিয়ে এসেছে। 9 টাকা বৃদ্ধির পর প্রতি লিটার বোতলজাত তেলের বিক্রি মূল্য 198 টাকা। বেশি দামে তেল বিক্রি বন্ধে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। কম দামে কিনি, আমি কম দামে বেচি, আমি বেশি দামে কিনছি, বেশি দামে বেশি। আমার ওই সময় যে 20 টাকা লাভ, এখনো 20 টাকা লাভ। তো আমরা ওদেরকে এখনো বিল দিই নাই। তাহলে বিকেলবেলা ভোক্তা অধিকার অভিযান চালায়, তখন আমরা ওদের কোম্পানির বিলটা অফ করে দিয়েছি। বললো যে আগে ডিসিশন আসুক, তারপর আমরা বিল দিব। বিনিয়োগ টানতে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে। নিয়মিত বৈঠক হচ্ছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে। গঠন করা হবে পরামর্শ পরিষদও। বিডা আয়োজিত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ বিষয়ক আলোচনা সভায় এমন তথ্য তুলে ধরা হয়। বিডা বলছে, কর নীতি এখন আগের চেয়ে স্থিতিশীল। আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করা হয়েছে। সেবা আবেদনের একক প্ল্যাটফর্ম বাংলা বীজ চালু করা হচ্ছে। লাভজনক খাতের তালিকা বিদেশিদের কাছে তুলে ধরা হচ্ছে। আলোচকরা বলেন, 2-3 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়বে। প্রবাসীরা দেশে বিদেশি বিনিয়োগ আনলে পাবেন প্রণোদনা। সভায় জানানো হয়, বন্ধ থাকা সরকারি মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি ঘাটতি দূর করতে মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলেন, খামখেয়ালি আর ব্যক্তির ইচ্ছায় আর বিদ্যুৎ কেন্দ্র হবে না। গভর্নর বলেন, একদল চাঁদাবাজ সরে গেছে, আর এক দল এসেছে। এই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন দরকার। এই গ্যাস কোম্পানিগুলোর সমস্যা সম্পর্কে আমরা জানি। একটা তো হচ্ছে যে একটা আন্ডারলাইং ডেফিসিট আছে, যে আমাদের যা গ্যাস দরকার তার থেকে 1000 MMCFD আমাদের সরবরাহ কম। স্টেবল এক্সচেঞ্জ রেট কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট নয়। অনেকে বলেন যে আমরা ইন্টারফেয়ার করছি টু সাপোর্ট at a certain high level. Not necessarily. We are actually taking the opportunity to build up our reserves. নোয়াখালী সদরে বিআরটিসি ডিপোতে থাকা 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে সদর উপজেলার সোনাপুর বাস ডিপোতে এই ঘটনা ঘটে। ডিপোতে 21টি বাস ছিল, এর মধ্যে 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা ও মাইজদি ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলবাহার ও মালতী নামে 2টি বাসের উপরের অংশ পড়ে যায়। অন্য আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, কারা এবং কী কারণে আগুন দিয়েছে তদন্ত শেষে তা জানা যাবে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। মোরে উপজেলার শমশেরনগর এলাকার পচা ভান্ডার সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের সবুজ মিয়া সহ কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 61 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুজাহিদ মাসুম জানান, এই ঘটনায় সকালে বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। এরপর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 7 ফিলিস্তিনি, আহত আরও 32 জন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের উপর হামলার জবাবে অভিযান চালিয়েছে তারা। বুধবার রাফায় নেতানিয়াহু বাহিনীর উপর হামলায় আহত হয় কয়েকজন সেনা। এই ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব। এর পরপরই গাজায় বোমা হামলা চালায় তারা। হয় হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে 8 ও 10 বছর বয়সী 2 শিশু রয়েছে। এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে পর্যন্ত 591 বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে কমপক্ষে 360 ফিলিস্তিনি, আহত হয়েছে 950 জন। কারাবন্দী ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে 200-রও বেশি আন্তর্জাতিক তারকা। এদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইনটন, মার্ক রাফালো সহ সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও বিলিয়নিয়ার
রিচার্ড ব্র্যানসন। এছাড়া আলোচিত সঙ্গীত তারকা পল সিমন, ব্রায়ান এনো এবং স্টিফেন ফ্রাইও রয়েছেন তালিকাটিতে। খোলা চিঠিতে মারওয়ান বারকুতি দীর্ঘ কারাবাসী উদ্বেগ জানিয়ে তার উপর চলা নির্যাতনের নিন্দা প্রকাশ করা হয়। তাকে কারামুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তারকারা। মাথায় 5টি যাবজ্জীবনের সাজা নিয়ে 2002 সাল থেকে ইসরায়েলে কারাবন্দী মারওয়ান বারকুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেই ভাবা হয় তাকে। ডাকা হয় ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা নামে। ইসরায়েল হামাসের সবশেষ বন্দি বিনিময়ে বারকুতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে চুপিসারে তার নাম তালিকা থেকে বাদ দেয় তেল আবিব। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যখন বেড়েই চলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যেন ততটাই খ্যাপাটে হয়ে উঠেছেন। না যুদ্ধংদেহী ভাব নয়, বরং মার্কিন হুমকি ধামকির তোয়াক্কা না করে মেতে উঠেছেন অদ্ভুত সব কর্মকাণ্ডে। কখনো নাচে গানে মঞ্চ মাতাচ্ছেন, কখনো উদ্ভট ইংরেজি উচ্চারণে হাস্যরসের জন্ম দিচ্ছেন। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে আরও সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্ত হয়েছে নতুন কয়েকটি এয়ারক্রাফট ও নৌযান। এত সব তৎপরতা যাকে ভয় দেখাতে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন দিন দিনই আরও নির্লিপ্ত আচরণ করছেন এসব দেখে। নাকের ডগায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে চললেও পাত্তাই দিচ্ছেন না নিকোলাস মাদুরো। উল্টো ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে। যুদ্ধের দামামার মধ্যে জনসমাবেশের মঞ্চ মাতাচ্ছেন নেচে গেয়ে। বিক্ষিপ্ত ইংরেজি শব্দ জোড়া লাগিয়ে নিজেই তৈরি করছেন র্যাপ সং। নিজের ইংরেজি দক্ষতা নিয়ে কৌতুক করতেও দেখা যায় মাদুরোকে। ভাষা শিক্ষার অ্যাপ ডুওলিঙ্গোর সাথে মিল রেখে মাদুরো লিঙ্গ চালুর কথা জানালেন মজা করে। কি যেন বলে সেটাকে? হ্যাঁ, ডুওলিঙ্গো। আপনারা জানেন সেটা কি? আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি, মাদুরোলিঙ্গো। মাদুরোর ইয়েস পিস নো ওয়ার এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে থেকেও মাদুরোর এমন হেয়ালি কর্মকাণ্ড নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ারে ব্রিফিং করছেন ডক্টর জাহিদ হোসেন। সরাসরি সেখানে চলে গেছি আমরা। স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আর এই পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি। আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ওনাদের কাছে দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমত চেষ্টা করে যাচ্ছেন, সেই সাথে এভার কেয়ার হসপিটাল, তার চিকিৎসক, নার্স, কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা, যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন, সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই। আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর
Goldstone, Professor Patrick Kennedy, Professor Jennifer Cross, they are all from UK এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান, ওনার কন্যা, ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি, কাতার এমবেসি, সৌদি এমবেসি, ইউকে এমবেসি, পাকিস্তান এমবেসি, ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের, ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। জাহিদ ভাই, পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? জাহিদ ভাই, এদিকে পরিস্থিতি কি আগের চেয়ে একটু স্থিতিশীল আছে না উন্নতি হয়েছে, এই জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেনসিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও
ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য।